হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি ভূগোলের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। কারণ তোমাদের যেহেতু পরীক্ষার আর বেশি দিন দেরি নেই, তাই যাদের এখনও পর্যন্ত এই প্রশ্নগুলি পড়া হয়নি তারা অবশ্যই এই প্রশ্নগুলি খাতায় টুকে নাও এবং এখন থেকে পড়তে শুরু করো। আর যাদের হয়ে গেছে পড়া তাদের তো আর কোনো সমস্যাই নেই। যাদের হয়ে গেছে তারা অবশ্যই এই প্রশ্নগুলি আরেকবার পরীক্ষার আগে দু একবার চোখ বুলিয়ে যাবে, দেখবে তোমরা অনায়াসই 100% কমন পেয়ে যাবে। কারণ এই প্রশ্নগুলোর বাইরে কোনো প্রশ্নই পরীক্ষায় আসবে না। তাই এই প্রশ্নগুলি যদি তোমরা ঠিকমতো প্রিপারেশন নাও, আমি আশা করি সমস্ত প্রশ্নই তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। ভূগোল বিষয়ে তোমাদের দুটি পার্ট রয়েছে, একটি প্রাকৃতিক ভূগোল এবং একটি অর্থনৈতিক ভূগোল। প্রাকৃতিক ভূগোল থেকে প্রথম 5টি অধ্যায় অর্থাৎ মৃত্তিকা অধ্যায় পর্যন্ত মিশিয়ে মোট 2টি প্রশ্ন আসবে। তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এই প্রশ্নগুলির মান তোমাদের 7 নম্বর থেকে, কিন্তু 7 নম্বরের প্রশ্ন ডাইরেক্ট আসবে না। হয় 2 + 2 + 3 = 7, 2 + 2 + 1 + 2 = 7, 3 + 3 + 1 = 7, কিংবা 2 + 3 + 2 = 7। এইভাবে তোমাদের কাটাকাটি প্রশ্ন আসবে। তাই আজকে তোমাদের সামনে আমি যে প্রশ্নগুলি শেয়ার করছি প্রত্যেকটা অধ্যায় থেকে, সেই প্রশ্নগুলি তোমরা পাই টু পাই মুখস্থ করো, দেখবে তোমরা অনায়াসেই প্রত্যেকটি প্রশ্নই ফাইনাল পরীক্ষায় তোমাদের কমন থাকবে এবং তোমরা কমন পেয়ে যাবে। তাই চলো প্রশ্নগুলি একে একে আমরা দেখে নিই। তবে প্রথম 3টি অধ্যায় বেশি গুরুত্বপূর্ণ দিয়ে তোমরা পড়বে। ভূমিরূপ প্রক্রিয়া, ভৌমজলের কার্য ও সংশ্লিষ্ট ভূমিরূপ। প্রথম ও দ্বিতীয় অধ্যায় মিলিয়ে মিশিয়ে আমি প্রশ্নগুলো সেট করছি, তোমরা প্রশ্নগুলি একে একে দেখে নাও। প্রশ্ন: নগ্নী ভবন বলতে কি বোঝায়? কাস্ট অঞ্চলে ডোলাইন ও পাতন প্রস্তর কীভাবে সৃষ্টি হয় তা চিত্রসহ ব্যাখ্যা করো। অথবা কাস্ট অঞ্চলের বিভিন্ন ভূমিরূপগুলির বিবরণ দাও। অথবা কোশ্চেনটি দেখো কীভাবে ঘুরিয়ে আসতে পারে, কাস্ট অঞ্চলে সৃষ্ট শৃঙ্খল, পোলজে এবং পাতন প্রস্তর কীরূপে গঠিত হয় তা চিত্রসহ আলোচনা করো। অথবা কাস্ট অঞ্চলের ভৌমজলের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট বিভিন্ন ভূমিরূপগুলির বিবরণ দাও। অথবা কাস্ট অঞ্চলে ভৌমজলের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বিবরণ দাও। তাহলে বিভিন্ন রকমভাবে কোশ্চেনটা ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। পরের প্রশ্ন: অন্ধ উপত্যকা ও শুষ্ক উপত্যকার সংজ্ঞা দাও। চুনাপাথর অঞ্চলে নদীর কার্যে সৃষ্ট যে কোনো 4টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। অথবা কাস্ট অঞ্চলের ভৌমজলের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট বিভিন্ন ভূমিরূপগুলির বিবরণ দাও। পরের প্রশ্ন: আরোহণ ও অবরোহণ বলতে কি বোঝো? কাস্ট ভূমিরূপের পরিপূর্ণ বিকাশের জন্য প্রয়োজনীয় শর্তাবলী সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন তোমরা দেখো: পর্যায়ন কাকে বলে? রিয়া ও ফিওর্ড উপকূলের 4টি প্রধান পার্থক্য লেখো। গিজার কি? ক্লিন্টস ও গ্রাইক কাকে বলে? পরের প্রশ্ন: অ্যাকুইফার ও অ্যাকুইকুড এর পার্থক্য নির্দেশ করো। টম্বুলো কাকে বলে? সম্মুখ তটভূমি ও পশ্চাৎ তটভূমির মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন: প্রবাল প্রাচীর গড়ে ওঠার 2টি কারণ লেখো। ভাদস স্তর কাকে বলে? গঠন অনুসারে প্রস্রবণের সচিত্র বর্ণনা করো। পরের প্রশ্নটি দেখো: ভৌমজলের নিয়ন্ত্রকগুলো কি কি? ভৌমজলের উৎসগুলো কি কি? মানব জীবনে ভৌমজলের গুরুত্ব কী? পরের অধ্যায় ক্ষয়চক্র, গঠন ও প্রক্রিয়া, 3য় অধ্যায়। 3য় অধ্যায় থেকে যে প্রশ্নগুলি তোমাদের সামনে শেয়ার করছি সেগুলো তোমরা একে একে দেখে নাও। প্রশ্ন: নদীর ক্ষয়চক্রের ব্যাঘাত বলতে কি বোঝায়? স্বাভাবিক ক্ষয়চক্র তত্ত্বটি আলোচনা করো। অথবা উইলিয়াম মরিস ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি উপযুক্ত চিত্রসহ আলোচনা করো। পরের প্রশ্ন: মোনাডনক ও ইনসেলবার্স এর মধ্যে পার্থক্য কী?
নদীর পুনর্যৌবন লাভের ফলে কিভাবে নদীমঞ্চ গঠিত হয় চিত্রসহ ব্যাখ্যা করো। এবারে তোমাদের চতুর্থ অধ্যায় জল নির্গম প্রণালী থেকে যে প্রশ্নগুলি রেখেছি সেগুলো তোমরা একে একে দেখে নাও। প্রশ্ন নম্বর 1, চিত্রসহ বিভিন্ন প্রকার জল নির্গম প্রণালী আলোচনা করো। অঙ্গুরীয় জল নির্গম প্রণালী বলতে কি বোঝো? অথবা জল নির্গমন প্রণালীর সঙ্গে তার নিজস্ব ভূতাত্ত্বিক গঠনের সম্পর্ক উদাহরণসহ ব্যাখ্যা করো। এবারে তোমাদের পঞ্চম অধ্যায় থেকে যে মৃত্তিকা চ্যাপ্টার রয়েছে সেখান থেকে তোমরা প্রশ্নগুলি একে একে দেখে নাও। মৃত্তিকা সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি সংক্ষেপে আলোচনা করো। এরিডিসাল মাটির প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। পরের প্রশ্ন ইলুভিয়েশন এর মধ্যে পার্থক্য লেখো। মৃত্তিকা সৃষ্টিতে আদিশিলা ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, মৃত্তিকা পরিলেখ কাকে বলে? মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রকগুলির বর্ণনা দাও। রেগোলিথ কি? পরের প্রশ্নটি তোমরা দেখো, অ্যান্টিসল ও মলিসল মৃত্তিকার একটি করে বৈশিষ্ট্য উল্লেখ করো। মৃত্তিকা ক্ষয় প্রাকৃতিক ও মনুসৃষ্ট কারণের সম্মিলিত ফল ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, মাটি সৃষ্টির প্রক্রিয়া সংক্ষেপে লেখো। আঞ্চলিক, আন্তঃআঞ্চলিক ও অনাগলিক মাটির সংজ্ঞা দাও। এবারে তোমাদের ষষ্ঠ অধ্যায় বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে বায়ুমণ্ডল, জীববৈচিত্র্য, দুর্যোগ এবং বিপর্যয় অধ্যায় মিলিয়ে মিশিয়ে মোট 2টি প্রশ্ন আসবে। যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। তো প্রশ্নগুলি তোমরা একে একে দেখে নাও। প্রশ্ন, উপযুক্ত চিত্রসহ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত এর জীবনচক্র ব্যাখ্যা করো। শারীরবৃত্ত শুষ্ক মৃত্তিকা বলতে কি বোঝায়? পরের প্রশ্ন, ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পার্থক্য লেখো। ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের পার্থক্য লেখো। পরের প্রশ্ন, উষ্ণ ও শীতল সীমান্তের সংজ্ঞা দাও। এল নিনোর উৎপত্তি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, মৌসুম বায়ুর ওপর জেট বায়ু প্রবাহের প্রভাব লেখো। জেট বায়ু প্রবাহের 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। পরের প্রশ্ন, মৌসুমী বায়ুর ওপর এল নিনোর প্রভাব বর্ণনা করো। গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি উল্লেখ করো। এবারে পরের প্রশ্নটি তোমরা দেখো, জাঙ্গল উদ্ভিদের শ্রেণীবিভাগ করো এবং পরিবেশের সাথে এদের অভিযোজন সম্পর্কে আলোচনা করো। অথবা উদাহরণসহ বিভিন্ন ধরনের মরু উদ্ভিদের বা জেরোফাইট উদ্ভিদদের সম্পর্কে আলোচনা করো। এবারে সপ্তম অধ্যায় থেকে যে প্রশ্নগুলি তোমাদের সামনে রেখেছি জীববৈচিত্র্য চ্যাপ্টার থেকে, সেগুলি তোমরা একে একে দেখে নাও। প্রশ্ন, সংক্ষেপে জীববৈচিত্র্যের গুরুত্ব উল্লেখ করো। জীববৈচিত্র্যের জিনগত বৈচিত্র্য ও প্রজাতি গত বৈচিত্র্য সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন, জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা কী? রেড ডাটা বুক ও গ্রিন ডাটা বুক কী? ক্রান্ত অঞ্চলে জীববৈচিত্র্য বেশি কেন? পরের প্রশ্ন, আলফা ও বিটা বৈচিত্র্যের মধ্যে তুলনা করো। ইনসিটু ও এক্সিটু সংরক্ষণের মধ্যে পার্থক্য লেখো। এবারে অষ্টম অধ্যায় দুর্যোগ ও বিপর্যয় চ্যাপ্টার থেকে কোনো বড় প্রশ্ন আসবে না, তবে একটি 2 মার্কের প্রশ্ন তোমাদের রেখেছি, সেটি তোমরা একবার দেখে নাও। হড়পাবান বলতে কি বোঝো? এই প্রশ্নটি শুধুমাত্র অষ্টম অধ্যায় থেকে পড়বে। এবারে অর্থনৈতিক ভূগোল থেকে যে অর্থনৈতিক ক্রিয়াকলাপ অর্থাৎ কৃষিকাজ নবম অধ্যায় রয়েছে, সেখান থেকে তোমাদের মোট 2টি প্রশ্ন আসবে, লিখতে হবে 1টি প্রশ্ন। সেই প্রশ্নগুলি তোমরা একে একে দেখে নাও। প্রশ্ন, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল ফল উৎপাদনে বিখ্যাত কেন? নিবিড় জীবিকা সত্তাভিত্তিক কৃষির ক্ষেত্রে মাথাপিছু উৎপাদন কম কেন? পরের প্রশ্ন, শস্যাবর্তন এর 2টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করো। ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের কুফল আলোচনা করো। পরের প্রশ্ন, ইক্ষু উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। সবুজ বিপ্লবের প্রধান উপাদানগুলি কি কি? পরের প্রশ্নটি দেখো, আধুনিক কৃষিতে যান্ত্রিকীকরণের 2টি করে সুফল ও কুফল লেখো। ভারতের ডাল চাষের প্রধান সমস্যাগুলি কি কি? পরের প্রশ্ন, শস্য প্রগাঢ়তা কিভাবে নির্ণয় করা হয়? ধান ও গম উৎপাদনের অনুকূল জলবায়ু ও মৃত্তিকার মধ্যে তুলনামূলক আলোচনা করো। পরের প্রশ্ন, শ্রীলঙ্কা নারিকেল উৎপাদনে অগ্রগণী কেন? দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণগুলি কি কি? পরের প্রশ্ন, ভারতে নীল বিপ্লব বলতে কি বোঝো? ভারতে নীল বিপ্লবের সুবিধা কি? শস্যাবর্তনের সংজ্ঞা দাও।
পরের প্রশ্ন, শস্য সমন্বয় বলতে কি বোঝো? ব্যাপক কৃষি প্রধানত রপ্তানি ভিত্তিক হওয়ার কারণ কি? এবারে শিল্প তৃতীয় চতুর্থ পঞ্চম স্তরের অর্থনৈতিক কার্যাবলী দশম একাদশ অধ্যায় থেকে তোমাদের মোট 2টি প্রশ্ন আসবে, যে কোনো একটি প্রশ্ন লিখতে হবে। সেই প্রশ্নগুলি আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেল ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন এবং আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে আরও অনেক দূর অগ্রসর হয় এবং চ্যানেলটি যাতে ভবিষ্যতে আরও অনেক অনেক গ্রোথ হয় এবং তোমাদের আমি প্রতিনিয়তই এইভাবে সাহায্য করতে পারি, হেল্প করতে পারি, সেই জন্য তোমরা অবশ্যই আমাকে প্রতিনিয়তই সাহায্য করবে, হেল্প করবে এবং সাপোর্ট করবে, এই কামনা আমি তোমাদের উদ্দেশ্যে রাখি। তাই চলো পরের প্রশ্নগুলি একে একে আমরা দেখে নিই। প্রশ্ন, কার্পাস বয়নশিল্পকে শিকড় আলগা শিল্প বলে কেন? ব্রাজিলের রাবার শিল্প গড়ে ওঠার সমস্যাগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতে তৈরি পোশাক শিল্প উন্নতি লাভ করেছে কেন? ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চলে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণসমূহ আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সম্ভাবনা সম্পর্কে লেখো। রুট শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণগুলি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, মালয়েশিয়া রাবার শিল্পে উন্নত কেন? কানাডা কাগজ শিল্পে উন্নত কেন? আইসো ডাপেন কি? পরের প্রশ্ন, ভারতের পূর্ব মধ্যাহ্ন অঞ্চলে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি ব্যাখ্যা করো। কাগজ শিল্পের কাঁচামালগুলি কী কী? পরের প্রশ্ন, ভারতে মোটর গাড়ি শিল্পের উন্নতির কারণ কি? পেট্রো রসায়ন শিল্প বলতে কি বোঝো? সোনালী চতুর্ভুজ কাকে বলে? পরের প্রশ্ন, ভারতে গবাদি পশুর সংখ্যা সর্বাধিক হলেও এই দেশে দুগ্ধ প্রক্রিয়াকরণ শিল্প উন্নতি লাভ করেনি কেন? দ্রব্যসূচক কী? পরের প্রশ্ন, কাঁচামালের অভাব সত্ত্বেও জাপানের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি ব্যাখ্যা করো। তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সংজ্ঞা দাও। এবারে জনসংখ্যা ও জনবসতি, ভারতের অর্থনৈতিক উন্নয়ন, দ্বাদশ ও ত্রয়োদশ অধ্যায়। এখান থেকে তোমাদের মোট 2টি প্রশ্ন আসবে, যে কোনো একটি প্রশ্ন উত্তর তোমাদের লিখতে হবে। চলো প্রশ্নগুলি একে একে আমরা দেখে নিই। জনাকীর্ণত ও জনস্বল্পতর সংজ্ঞা দাও। কী ধরনের ভৌগোলিক পরিবেশে বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠে? পরের প্রশ্ন, জনবিস্ফোরণ কাকে বলে? ভারতে নগরায়নের সমস্যাগুলি সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, জনবন্টনের ভূপ্রকৃতির প্রভাব আলোচনা করো। জনঘনত্ব ও মানুষ জমি অনুপাতের মধ্যে পার্থক্য নিরূপণ করো। পরের প্রশ্ন, ভারতে আদমশুমারি অনুযায়ী পৌর বসতির সংজ্ঞা দাও। কার্যাবলীর ভিত্তিতে পৌর বসতির শ্রেণীবিভাগ করো, উদাহরণ দাও। পরের প্রশ্ন, রৈখিক জনবসতি বলতে কি বোঝো? পৃথিবীর অসম জনবন্টনের কারণগুলি লেখো। বয়লিঙ্গ অনুপাতের গুরুত্ব উল্লেখ করো। পরের প্রশ্ন, হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণগুলি বিশ্লেষণ করো। পরিকল্পনা অঞ্চলের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। পরের প্রশ্ন, ম্যাক্রো ও মাইক্রো অঞ্চল, ক্ষুদ্র ও বৃহৎ পরিকল্পনা অঞ্চলের মধ্যে প্রভেদ কী? পরের প্রশ্ন, কলকাতা বন্দরের সহযোগী হিসেবে হলদিয়া বন্দরের গুরুত্ব আলোচনা করো। কর্মধারার ভিত্তিতে ভারতের উদাহরণসহ যে কোনো 3 ধরনের শহরের নাম উল্লেখ করো। এই যে তোমাদের সামনে যে প্রশ্নগুলি আমি একে একে শেয়ার করলাম, এই প্রশ্নগুলি অত্যন্ত ফাইনাল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং বিশেষ বিশেষ ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলি যদি তোমরা প্রত্যেকটি প্রশ্নই প্র্যাকটিস করো এবং ফাইনাল পরীক্ষার জন্য মুখস্থ করে নাও এখন থেকেই, তাহলে আমি আশা করি এর বাইরে তোমাদের একটি প্রশ্নও থাকবে না, তোমরা অনায়াসেই প্রত্যেকটি প্রশ্নই কমন পেয়ে যাবে। তাই এইরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।